মুর্শিদাবাদ জেলা আইএনটিটিউসির জেলা সম্মেলন আজ অনুষ্ঠিত হল বহরমপুর রবীন্দ্র সদনে। জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস এবং মনোজ চক্রবর্তী সহ আইএনটিটিউসির নেতৃত্ব কর্মীবৃন্দ। আজ এই সম্মেলনের অনুষ্ঠান থেকে অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিকদের বলেন, আমি গতকালই বলেছি হঠাৎ করে শাহজাহান গ্রেপ্তার আর নরেন্দ্র মোদীর আগমন দুটোর মধ্যে কোনো মিল আছে। তার মধ্যে আবার দিদির মুলাকাত নরেন্দ্র মোদীর সঙ্গে রাজভবনে। তিনি প্রথম প্রশ্ন করেন যে শাহজাহান গ্রেপ্তার হলো, নরেন্দ্র মোদী বঙ্গে এলেন এবং দিদির রাজভবনে গেলেন, এই তিনটের মধ্যে কি কোথাও সমঝোতা রয়েছে? অধীর চৌধুরীর দ্বিতীয় প্রশ্ন করেন, তিনি বলেন সেখানে আরও গ্রেপ্তার হয়েছে শিবু হাজরা, উত্তম সর্দার। মোদী কি তাদের নাম জানেন না? মণিপুরের মা বোনদের নগ্ন করে টিভিতে দেখানো হলো, তাদের উপর যে অত্যাচার ঘটেছিল সেই ঘটনা এখন তো আপনাকে মণিপুরে কেউ নিয়ে যেতে পারলো না। শুধু তাই নয়, সে কথা তো একবারও বললেন না। অধীর বলেন মোদী নজর আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নজরে ঢুলি পড়ে যায়। অধীর বলেন বাংলায় আমরা এই অত্যাচারের কথা তুলে ধরেছি, সর্বদল তুলেছে, কিন্তু কখনো আমরা এই নারীর ওপর অত্যাচারটা সাম্প্রদায়িক বিভাজনে রাজনীতিতে রূপান্তরিত করার মানসিকতা নিয়ে প্রতিবাদ করিনি। কিন্তু এখানে এক অদ্ভুত ধরনের খেলা চলছে। মোদী দেখাতে চাইছে মুসলমানরা অত্যাচার করছে হিন্দুদের উপর, তাই হিন্দুরা এক। অধীর বলেন মোদী বলতে পারছে না, কিন্তু তার মনের কথা এটা, আর দিদি সেই সাথে তালের তাল মিলিয়ে চলছে। ওখানে আরএসএস ঢুকে গেছে, শাহজাহানের উপর টার্গেট করে ফেলেছে। এরা উভয়ই সাম্প্রদায়িক ঘটনা ঘটছে বলে অভিমত প্রকাশ করেছেন অধীর চৌধুরী। তার থেকে যে বিভাজনের বাতাবরণ তৈরি হয়েছে, তৃণমূল দল যে আগামী দিনে টুকরো টুকরো হয়ে যাবে, আজকে তা স্পষ্ট হয়ে যাচ্ছে। আজকে তা স্পষ্ট। তাই আজকে তৃণমূল দলের মধ্যে যেটা কখনো দেখিনি আমরা, বিদ্রোহ করতে হিম্মত করছে কেউ, কেউ কারোর বিরুদ্ধে বলার হিম্মত করছে। এটা কেউ তৃণমূল দলে ছিল না। তার মানেটা হচ্ছে এটা যে তৃণমূল দলে আজ কার হাতে নাগাল তা স্পষ্ট নয়। আমার ধারণা দিদির দল ভার্সেস খোকাবাবুর দলের মারামারি আমরা দেখতে পাচ্ছি। দিদির দল আর খোকাবাবুর দলের মারামারি। দাদা, আজকে কি মতুয়াদেরকে আর নিয়ে একটা কথা বলেননি প্রধানমন্ত্রী? কি করে বলবে? ওটা রেখে দিয়েছে, ওটা অমিত শাহর জন্য রেখে দিয়েছে স্টক। আমি অনেক আগে বলেছিলাম এখানটাই যে নাগরিক আইন, এনআরসি এখন ঘুমাচ্ছে। একবার না হাজারবার বলেছি, এই নাগরিক আইন, এই এনআরসি উঠবে, ভোট এলে উঠবে। ফজরের নামাজ হলেই মমতা ব্যানার্জি চোখে মুখে জল দিয়ে উঠ রে উঠ রে উঠ, এনআরসি উঠ, তোকে বাজারে যেতে হবে ভোট নিতে। তো ওইটা স্টকে দিয়েছে অমিত শাহর জন্য, কারণ এখনো রুলটা তৈরি হয়নি। অমিত শাহ বলছে আমি রুল তৈরি করে দিব, কারণ 2019 সালে আইনটা পাস হয়ে গেছে, যদি হওয়ার তাড়াতাড়ি হয়ে যেত। ঠিক আছে, এখন দ্বিধায় আছে। কেন? এটা হলে আবার আসামে গন্ডগোল লেগে যাবে, এটা হলে আবার নর্থ ইস্টে গন্ডগোল লেগে যাবে, দ্বিধায় আছে। অনেক কিছু ভাবনা চিন্তা করে করতে হয়, তো তাই এটা স্টকে রেখে দিয়েছে। যেমন যেমন বাজার তেমন তেমন ছাড়া হবে। মতুয়াদেরকে তাদের মতো করে মতুয়াদেরকে বুদ্ধু বানানো হবে। আরে ভাই, তোমার তো হাতে আইন হয়ে গেছে, এতদিন আটকে রাখার মানে কি আছে? আইন তো রেডি। আমি জিজ্ঞেস করতে চাই এই বিজেপি পার্টিকে 2014 সালের 31শে ডিসেম্বর, তার আগে পর্যন্ত যারা এসছে, তারা যদি রাজনৈতিক ধর্মীয় অত্যাচারের দ্বারা অত্যাচারিত আসে, তবে তাদের নাগরিকত্ব। 2014 সালের 31শে ডিসেম্বর, তারপর থেকে যারা আসছে 10 বছর, তাদের কি হবে জানা নাই। এক, ধর্মীয় কারণে অত্যাচারিত তা কি করে প্রমাণ হবে তা জানা নাই। কিন্তু ততক্ষণ ভোট হয়ে যাবে, দিল্লি চলে যাবে, অমিত শাহ ঘুরতে লেগে যাবে, দিয়ে বেশি আপনারা বলতে যাবেন ওই চুনামি জুমলা क्या करे। 42টা আসনে বিজেপিকে জেতা। হ্যাঁ 420 নিয়ে একটা শূন্য লাগিয়ে 420 নিলে। আজকে বলেছেন এবং বিজেপির চাকেই নাকি শাহজাহান গ্রেপ্তার হয়েছে, কি বলবেন? আমি তো কালকে বলেছি যে হঠাৎ করে শাহজাহান গ্রেপ্তার আর নরেন্দ্র মোদীর আগমন দুটোর মধ্যে কি কোথাও মিল আছে? তারপরে আবার দিদির মুলাকাত রাজভবন, শাহজাহানের গ্রেপ্তার, নরেন্দ্র মোদীর আগমন, দিদির রাজভবন, এই তিনটের মধ্যে কি কোথাও সমঝোতা আছে? আমার প্রথম প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, শাহজাহানের সঙ্গে সঙ্গে সেখানটায় আরও গ্রেপ্তার হয়েছে শিবু হাজরা, উত্তম সর্দার। মোদী তাদের নাম জানেন না? মোদী যে আপনি এত এত কথা বলেন, কই মণিপুরের মা বোনদের যে নগ্ন করে টিভিতে দেখানো হলো তাদের উপরে অত্যাচারের ঘটনা, তখন তো আপনাকে আমরা নিয়ে যেতে পারলাম না।
মণিপুরে। আমরা গেলাম, আপনি তো গেলেন না, জীবনে একবার বললেন না, হাতরা শুনানিও কিছু বললেন না। তা মোদির নজর আছে, কিন্তু নজরটা কখনো ঠুলি পড়ে নেয় মোদি জায়গা মতো, জায়গায় এসে ঠুলি পড়ে নেয়। এখানে যখন আসবে ঠুলি পড়ে নিবে, আর কিছু দেখবে না। বেঙ্গলে অন্যায় আমরা তুলেছি আওয়াজ, সবাই তুলেছে আওয়াজ, কিন্তু আমরা কখনো এই নারীর উপর অত্যাচারটাকে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিতে রূপান্তরিত করার মানসিকতা নিয়ে প্রতিবাদ করিনি। কিন্তু এখানে একটা অদ্ভুত ধরনের খেলা চলছে। মোদি দেখাতে চাইছে যে মুসলমানরা অত্যাচার করছে হিন্দুদের উপরে, তাই হিন্দুরা এক হও। যেটা বলতে পারছে না, সেটা আসল মনের কথা এইটা। দিদি সেই সঙ্গে তালে তাল মিলিয়ে বলছে যে ওখানে আরএসএস ঢুকে গেছে, শাহজাহানের উপর টার্গেট করে ফেলেছে। এই খুশি করা রাজনীতিতে কি লাভ আমাদের? অত্যাচারীকে অত্যাচারী বলো, অত্যাচারিতকে অত্যাচারিত বলো। সে ভারতবর্ষের যেখানে ঘটুক, পৃথিবীর যেখানে ঘটুক। মণিপুর নিয়ে চুপ থাকবো কেন? উনা হাততাসে চুপ থাকবো কেন? সন্দেশখালী নিয়ে বলবো কেন? এ ভারতবর্ষে আজ মোদির আমলে প্রতিদিন 96 জন ধর্ষিতা হচ্ছে। সারা ভারতবর্ষে মহিলাদের উপর নির্যাতন এই মোদির আমলে ব্যাপক বেড়েছে। তাতে শিডিউল কাস্ট আছে, শিডিউল ট্রাইব আছে, বাকি সাধারণ মানুষের কথা ছেড়ে দিন। দাদা 55 দিল্লিকে বলা হয় এখন রেপ ক্যাপিটাল। কোথায় যাবেন? হঠাৎ সন্দেশখালীতে এসে আমাদেরকে নির্বাচনের সন্দেশ খাওয়াতে হবে না। আপনার ইডি কেলানি খেয়ে চলে গেল দিল্লি, তখন জানতেন না সন্দেশখালী ঘটনা? একবার আওয়াজ বেরিয়েছে মুখ দিয়ে, তখন মোদি চুপ করেছিল। সন্দেশখালী ঘটনা প্রায় 2.5 মাস হতে চললো, প্রায়। এতদিন মোদি কিন্তু চুপ ছিল, স্পিক টু নট, এতদিন চুপ। এখন যখন বাংলা এসছে, এখন মোদির সন্দেশখালী মনে পড়েছে। নির্বাচনের সন্দেশ দিবে আমাদেরকে, বিভাজনের সন্দেশ করে দেবে। বাংলার মা বোনদেরকে যারা অত্যাচারী, যারা অত্যাচারী, তাদের কোনো জাত নেই, ধর্ম নেই, বর্ণ নেই, পার্টি নেই, না, তারা অত্যাচারী। কিন্তু তা নিয়ে আমরা সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি করতে পারি না। সেটা হবে আরেক ধরনের নৈতিক অন্যায়। পুলিশ কি করলো? অনেক দিন আগে আমরা বলেছি কথা, অনেক দিন বলেছি। দিদির আঁচল যার মাথায়, পশ্চিমবঙ্গে সেই সমস্ত লোকের কিছু হতে পারে কি? পুলিশ কি করবে? পুলিশের চাকরি যাবে? পুলিশ কি করবে? পুলিশকে বলেছে ধরে নিয়ে এসো? আমরা তো প্রথম দিন থেকেই জানি যে এদিকে শাহজাহান তো উপরে নূরজাহান আছে, কোনো অসুবিধা নাই। নিচে শাহজাহান তো উপরে নূরজাহান, কোনো অসুবিধা নাই। দাদা আজকে মোদি বলেছে কিছু বলার নেই, করতেই পারে। কেউ শুরু করে, কেউ শেষ করে। এখন মোদির জীবনে সব থেকে বড় ইচ্ছা সব কিছুতে ক্রেডিট নেব, কৃতিত্ব নেব। কারণ আমিও তো কখনো রেলের মন্ত্রী ছিলাম। একটা রেলের আরইউবি, একটা রেলের ছোট ব্রিজ কখনো দেশের প্রধানমন্ত্রীকে উদ্বোধন করতে আমি বাপের কালে দেখিনি। তার জন্য রেলমন্ত্রী আছে, আমাদেরকে নাই ডাকতে হবে, কোনো অসুবিধা নাই। আরে কমসে কম রেলমন্ত্রী তো তাকে দিয়ে করা। এখানেও প্রধানমন্ত্রী আরইউবি, একটা গ্রামের একটা রেল লাইনে তাদের একটা রাস্তা যাবে গরু গাড়ি যাওয়ার জন্য, সেটা উদ্বোধন প্রধানমন্ত্রী। তাহলে এতগুলো মন্ত্রীকে রাখার কি মানে আছে? রেলমন্ত্রী, রোড অ্যান্ড ট্রান্সপোর্ট মিনিস্টার রাখার কি মানে আছে? তাহলে বলে দেখ কোনো মন্ত্রী কোথাও নেই, আমি সব মন্ত্রী। যেমন বাংলায় হয়েছে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। মোদিও তাই করছে, একাই মোদি, বাকি সব কেউ নাই বাজারে। তো এটা কিছু না, মানে কৃতিত্ব নেবার যে স্পৃহা, সব কিছুতে কৃতিত্ব নেবার যে মানসিকতা, কাউকে কোনো ভাগ দিব না, সব কৃতিত্ব আমার, এই মানসিকতার জন্য, এটাকে বলতে পারে ইংরেজিতে নার্সিস্টিক মেন্টালিটি, এটার জন্যে আজকে আমরা দেখতে অভ্যস্ত হয়ে গেছি। তাতে আমার কোনো আপত্তি নেই। আমার দায়িত্ব আমি করেছি, মানুষ আমাকে দায়িত্ব দিয়েছিল। এলাকার নসিব রাজমহল জেলের জন্যে লালু প্রসাদ যাদবকে আমি সম্মান জানাই, প্রণব মুখার্জি মহাশয়ের প্রচেষ্টাকে আমি শ্রদ্ধা জানাই, তিনি নেই। তো এটার একটা দীর্ঘ ইতিহাস। 99 সাল থেকে প্রকৃত অর্থে শুরু করেছে এটার উপরে কাজ। তার আগে 96 সালের প্রথম আমাদের আন্দামানের এমপি, সেই সময়ের মনোরঞ্জন ভক্ত, সে রেলের কনভেনশন কমিটির
চেয়ারম্যান হিসাবে তাকে আমি আহ্বান করেছিলাম এই নসিপুর আজিমগঞ্জ রেলটাকে দেখানোর জন্য। কিছু ছিল না, খালি জল ছিল, কিছু নাই, একটা মনে হয় পিলার মতো ছিল, বাকি কিছু ছিল না। আমি ওই ঘাটের ধারে নিয়ে গেছিলাম মনোরঞ্জন ভক্তকে বহরমপুর থেকে, বহরমপুর স্টেশনে নামিয়ে এখান থেকে নিয়ে গেছিলাম। ওই শুরু তার দেখানো, তারপর থেকে কিছু হয়নি। 99 সাল থেকে এমপি হলাম আর মেহনত করা শুরু করে দিলাম। তার আগে নসিপুর আজিমগঞ্জ রেল ব্রিজের কথা আমাকে বলেছিল ওখানকার খান সাহেব। সে আমাকে প্রথম কাগজপত্র নিয়ে এসে দেখিয়েছিল যে দাদা আপনি তো এমএলএ হয়েছেন। তখন আমি এমএলএ হয়েছেন কারণ তখন আজিমগঞ্জ জিয়াগঞ্জটা আমার বিধানসভার মধ্যে পড়তো, তাই উনি বলেছিলেন আজিমগঞ্জ জিয়াগঞ্জ আমার আপনার বিধানসভার মধ্যে পড়ে, ওখানে একটা সমস্যা আছে। কাগজ বার করে দেখিয়েছিলেন আমাকে মিস্টার খান, এয়ার খান, তিনি নেই, কিন্তু তিনি আমাকে প্রথম এই কথাটা বুঝিয়েছিলেন। তাই আমি আমাদের পাড়ায় যখন কালী পুজো হয় এয়ার খান সাহেবকে নিয়ে এসে আমি তাকে গণসম্বর্ধনাও দিয়েছিলাম। ঠিক আছে, সবটা তো একজন সাধারণ মানুষ পারে না, তিনি আমাদেরকে প্রথম দৃষ্টিতে আকর্ষণ করেছিলেন। তারপর আমরা মেহনত করতে 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 আজকে 25 বছর পর দেখতে পেলাম চালু হবে, ভালো হবে, এটা আমরা চেয়েছিলাম। কৃতিত্ব কে নিবে কে নিবে না ওই নিয়ে আমার মাথা ব্যথা নাই, কারণ কৃতিত্বের পিছনে আমরা দৌড়াই না, আমরা কাজের পিছনে দৌড়াই।